দিনের আলোতে সে ছিল সমাজের প্রভাবশালী নেতা, দানবীর, আর রাতের অন্ধকারে সে হয়ে উঠত এক সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, যার ইশারাতে কাঁপত পুরো খুলনা শহর। পুলিশ প্রশাসন, রাজনীতি সবকিছুই ছিল তার পকেটে। তার টর্চার শেলে চলতো এমন সব নির্যাতন যা শুনলে আজও মানুষের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আজ আমরা প্রবেশ করব বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সুড়ঙ্গে। আমরা জানব কে এই এরশাদ শিকদার, কিভাবে একজন সাধারণ কুলি থেকে সে হয়ে উঠল খুলনার মুকুটহীন সম্রাট, আর কিভাবে লোভ, রক্ত আর পাপের সাম্রাজ্য চুরমার হয়ে গেল মাত্র একটি ভুলের কারণে। ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের গল্প আপনাকে ঘুমাতে দেবে না। গল্পের শুরুটা করছি 1966 থেকে 1967 সালের দিকে। ঝালকাঠি জেলা থেকে এক লিকলিকে সাধারণ যুবক ভাগ্যের সন্ধানে এসে নামল খুলনার 5 নম্বর গেটে। পকেটে এক আনা পয়সাও নেই, পেটের টানে শুরু করলো কুলিগিরি। ঘাটে ঘাটে মানুষের বস্তা মাথায় তোলা আর সামান্য উপার্জন করা, এটাই ছিল তার কাজ। কেউ কি তখনও জানতো এই সাধারণ কুলি একদিন পুরো খুলনার মানুষের ঘাড়ে চেপে বসবে? হ্যাঁ, এই যুবকের নামই ছিল এরশাদ শিকদার। এরশাদের মধ্যে একটি জিনিস প্রথম থেকেই ছিল, প্রচণ্ড লোভ আর ক্ষমতার ক্ষুধা। সে বুঝল শুধু কুলি খাটলে ভাগ্য বদলাবে না। ঘাট যদি কবজা করতে হয় তবে দরকার লাঠি আর রক্ত। 1976 থেকে 1977 সালের দিকে সে খুলনায় এক নিজস্ব গ্যাং তৈরি করে ফেলল। শুরুটা হলো ঘাট এলাকায় চাঁদাবাজি, চুরি আর পকেটমারি। ঘাটের সাধারণ মানুষ আর ব্যবসায়ী তার ভয়ে তটস্থ হয়ে থাকত। কিন্তু এরশাদ শিকদার শুধু একজন পাতি মাস্তান হয়ে থাকতে চায়নি। তার চোখ ছিল আরও উঁচুতে। সে জানতো অপরাধ সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হলে দরকার রাজনীতির ছায়া। আর তাই সেই সময়কার রাজনৈতিক ডমাডলের সুযোগ নিয়ে সে সোজা ঢুকে পড়ল রাজনীতিতে। 1982 সাল, দেশে তখন সামরিক শাসন। এরশাদ শিকদার তার নামের সাথে মিল থাকা তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের দল অর্থাৎ জাতীয় পার্টিতে যোগ দিলেন। ব্যাস, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রাতারাতি সে পেয়ে গেল খুলনার 4 ও 5 নম্বর ঘাট এলাকার একক ছত্র নিয়ন্ত্রণ। সাধারণ কুলি থেকে সে এখন এরশাদ ভাই। কিন্তু এটা তো কেবল শুরু। ক্ষমতা পাওয়ার পর এরশাদের ভেতরের আসল রাক্ষসটা জেগে উঠল। ক্ষমতার লোভে অন্ধ এরশাদ শিকদার এবার শুরু করলেন তার আসল খেলা, খুন। কিন্তু সে সাধারণ খুনি ছিল না। তার খুনের পদ্ধতি ছিল চরম ঠান্ডা মাথা এবং সুপরিকল্পিত। খুলনার ঘাট এলাকায় সে এক বরফ কল বা আইস ফ্যাক্টরির লিজ নেয়। এই বরফ কলটি ছিল তার নরকুণ্ড। এই বরফ কলে রাত যখন নিঝুম হয়ে যেত, তখন এরশাদ শিকদার তার শত্রুদের ধরে নিয়ে আসতো। সেখানে তাদের ওপর চলত অমানসিক নির্যাতন। আর খুন করার পর লাশের সাথে কি হতো জানেন? লাশের পেটে পাথর বা ভারী লোহার টুকরো বেঁধে মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হতো, যাতে লাশ কোনোদিনই ভেসে উঠতে না পারে। অথবা লাশের হাড়, গোড়, মাংস আলাদা করে বরফ কলের ভেতরেই পুঁতে ফেলা হতো। এরশাদের একটা কুখ্যাত ডায়লগ ছিল, যা তার বডিগার্ড নূরে আলী পরবর্তীতে পুলিশকে জানিয়েছিলেন। এরশাদ বলতো, খুন করলে এমনভাবে করবি যেন বাতাসও টের না পায় আর নদী সব হজম করে ফেলে। সে শুধু পুরুষদেরই খুন করেনি, তার লালসার শিকার ছিল শত শত নারী। কোনো নারী তার নজর কাড়লে তাকে তুলে নিয়ে আসা হতো স্বর্ণকমলে। আর কাজ শেষ হলেই অনেককেই চিরতরে স্তব্ধ করে দেওয়া হতো রূপসার অতল গভীরে। গর্ভবতী নারী থেকে শুরু করে নিজের অনুগত চামচাদেরও রেহাই দেয়নি সে। যদি সামান্যতম সন্দেহেরও উদ্বেগ হতো, তার এই অন্ধকার সাম্রাজ্যের প্রধান অস্ত্র ছিল তার বিশ্বস্ত একজন জল্লাদ বাহিনী। তার নেতৃত্বে ছিল লিয়াকত আর নূরে আলী। টাকা আর ক্ষমতার পাহাড়ে চড়ে এরশাদ শিকদার খুলনার মসজিদ সরণিতে তৈরি করলো এক আলিশান প্রাসাদ। নাম দিল স্বর্ণকমল। বাহির থেকে দেখলে মনে হতো রূপকথার কোনো রাজপ্রাসাদ, কিন্তু ভেতরের সত্যটা ছিল আরও অন্ধকার। এই স্বর্ণকমলে কি ছিল না? বিদেশ থেকে আনা দামি মার্বেল পাথর, ঝাড়বাতি, সোনা, জহরত। এরশাদ শিকদার ছিল চরম বিলাসী আর নারী লোভী। সে একের পর এক বিয়ে করেছিল। অফিসিয়ালি তার স্ত্রীর সংখ্যা ছিল 6 জন, কিন্তু আনঅফিসিয়ালি তার স্ত্রীর সংখ্যা 11 বা তারও বেশি। প্রতিদিন রাতে স্বর্ণকমলে বসত মদের আসর, চলতো নাচ গান। কিন্তু এই বিলাসবহুল প্রাসাদের মাটির নিচে কি ছিল জানেন? মাটির নিচে ছিল গোপন টর্চার শেল এবং অন্ধকার কোটরি। উপরের তলায় যখন দামি মদের গ্লাসে চুমুক দিয়ে এরশাদ শিকদার গান শুনতেন, ঠিক
তখনই মাটির নিচের ঘরে কোনো এক অভাগা মানুষ যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর জন্য গোংরাত। এরশাদ শিকদারের চরিত্রের সবচেয়ে অদ্ভুত এবং সাইকোপ্যাথ দিকটি ছিল তার গানের প্রতি। সে নিজে গান লিখতে পারত এবং সুর করে গাইত। তার একটা খুব প্রিয় গান ছিল আমি তো মরেই যাব, চলে যাব, রেখে যাব স্মৃতি। ভাবা যায় যে মানুষটার হাত শত শত রক্তে রাঙানো, সে নিজেই আবার মরণের গান গাইছে। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, একটা মানুষ বছরের পর বছর ধরে এত খুন, এত অপরাধ করছে, অথচ পুলিশ তাকে ধরছে না কেন? আইন কোথায় ছিল? আইন তখন ছিল এরশাদের পকেটে, কারণ সে ছিল রাজনীতির এক চতুর গিরগিটি। যখন যে সরকার ক্ষমতায় আসতো, এরশাদ রাতারাতি নিজের রং বদলে সেই দলেই ঢুকে পড়তেন। 1988 সালে সে জাতীয় পার্টির টিকিটে খুলনার 21 নম্বর ওয়ার্ডের কমিশনার হয়ে গেল। 1990 সালে এরশাদ সরকারের পতন হলে সবাই ভাবল এবার এরশাদের দিন শেষ, কিন্তু না, সে সোজা গিয়ে যোগ দিল বিএনপিতে। আবার 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো, সে রাতারাতি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আশীর্বাদ মাথায় নিয়ে বহাল তবিয়তে রয়ে গেল। চিন্তা করে দেখুন, খুলনা শহরের পুলিশ কমিশনার থেকে শুরু করে বড় বড় নেতারা তার ডিনারের দাওয়াতে থাকতেন। কোন সাধারণ মানুষ যদি তার বিরুদ্ধে থানায় জিডি করতে যেত, থানা থেকে উল্টো ফোন করে জানিয়ে দেওয়া হতো, ভাই আপনার বিরুদ্ধে অমুক কমপ্লেন করতে এসেছে। আর সেই মানুষটার পরিণতি কি হতো জানেন? পরের দিন রূপসা নদীতে ভেসে উঠত তার লাশ। পুরো খুলনা শহর একটা জীবন্ত কবরস্থানে পরিণত হয়ে গিয়েছিল। কেউ ফিসফিস করেও এরশাদ শিকদারের নাম নেওয়ার সাহস পেত না। কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে, পাপের ঘরা যখন পূর্ণ হয় তখন তা ভাঙবেই। 1999 সাল এরশাদ শিকদার তখন তার ক্ষমতার অহংকারের চূড়ায়, কিন্তু সে জানতো না তার ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সে বছরেরই মে মাসে এরশাদ শিকদার নিজের হাতে খুন করে খুলনার অত্যন্ত জনপ্রিয় যুবলীগ নেতা খালেদকে প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে পিটিয়ে গুলি করে হত্যা করা হয়। এই একটা খুন এরশাদ শিকদারের পুরো সাম্রাজ্যের ভিত্তি নাড়িয়ে দিল। খালেদের মৃত্যুর পর খুলনার সাধারণ মানুষ ভয়ে ঘরে লুকিয়ে রইল না, তারা রাস্তায় নেমে এলো। চারিদিকে তীব্র প্রতিবাদ আন্দোলন শুরু হলো। সংবাদ মাধ্যমগুলো এরশাদ শিকদারের কুকীর্তি নিয়ে একের পর এক হার হিম করা রিপোর্ট ছাপাতে শুরু করলো। তৎকালীন সরকারও বুঝতে পারলেন এই দানবকে আর আড়াল করে রাখা সম্ভব নয়, তাকে বাঁচানোর চেষ্টা করলে নিজেদের শেয়ারই চলে যাবে। 1999 সালের নভেম্বর মাস, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলল স্বর্ণকমল। অবশেষে যে এরশাদ শিকদারের নামে বাঘ মহিষে এক ঘাটে জল খেত, সে খাসাবন্দি পশুর মতো গ্রেপ্তার হলো। কিন্তু আসল টুইস্ট তো এখনো বাকি ছিল। এরশাদ ভেবেছিল টাকা আর রাজনীতির জোর দিয়ে সে আগেরবারের মতোই জেল থেকে বেরিয়ে আসবে, কিন্তু সে বুঝতে পারেনি তার সবচেয়ে বড় শত্রু লুকিয়েছিল তার নিজের ঘরেই। তার দীর্ঘদিনের বিশ্বস্ত বডিগার্ড সহযোগী নূরে আলী বুঝতে পেরেছিলেন এরশাদের জাহাজ ডুবছে, আর তাই নিজের জীবন বাঁচাতে সে পুলিশের কাছে হয়ে গেল রাজ সাক্ষী। আদালতে দাঁড়িয়ে নূরে আলী একের পর এক যে জবানবন্দি দিল, তা শুনে বিচারক থেকে শুরু করে পুরো দেশের মানুষের চোখ কপালে উঠে গেল। নূরে আলী সুনির্দিষ্টভাবে 24টি খুনের রোমহর্ষক বর্ণনা দিলেন, যা সে নিজে এরশাদ শিকদারকে করতে দেখেছে। বরফ কলের ভেতরের হাড়গোড়, রূপসা নদীর লাশ, সব গোপন রহস্য ফাঁস হয়ে গেল আদালতের কাঠগড়ায়। মামলার বিচার চলল দীর্ঘ কয়েক বছর। অবশেষে আদালতের রায় দিল একাধিক খুনের দায়ে এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির আদেশ দেয়া হলো। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা হলেও তা সরাসরি নাকচ হয়ে যায়। 10 মে 2004 সাল, স্থান খুলনা জেলা কারাগার। ঘড়িতে তখন রাত 11টা বেজে 45 মিনিট। পুরো জেলখানা জুড়ে এক পিনপতন নীরবতা। যে মানুষটা সারা জীবন অন্য মানুষের জীবন নিয়ে খেলেছে, আজ তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার পালা। কারাগারের জল্লাদ যখন তার মাথায় টুপি পরিয়ে দিচ্ছে, তখন কেমন ছিল এরশাদ শিকদারের মানসিক অবস্থা? জেলের সূত্রে জানা যায়, মৃত্যুর ঠিক আগের দিনগুলোতে এরশাদ শিকদার প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। যে মানুষটা নিজেকে খুলনার ঈশ্বর ভাবত, সে জেলের দেয়ালে মাথা ঠুকে কাঁদত। ফাঁসির মঞ্চে ওঠার আগে সে নাকি চিৎকার করে বলেছিল সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 12টা বাজার 1 মিনিট আগে জল্লাদ ফাঁসির লিভার টেনে দিলেন।
দিলেন মাত্র কয়েক সেকেন্ডের ছটপটানি আর তারপরেই শেষ। অবসান ঘটল বাংলাদেশের অপরাধ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে রক্ত পিপাসু এক সিরিয়াল কিলারের অধ্যায়ের। রূপসা নদী যেন সেদিন এক দীর্ঘ শ্বাস ফেলে শান্ত হয়েছিল। এরশাদ শিকদার আজ আর নেই, তার সেই অহংকারের স্বর্ণ কমল প্রাসাদটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সে যে ক্ষত, যে আতঙ্ক খুলনার মানুষের মনে রেখে গেছে তা হয়তো কোনোদিন মুছে যাবে না। এরশাদ শিকদারের এই সত্য কাহিনী আমাদের এক বড় শিক্ষা দেয়। পাপের প্রাসাদ যতই উঁচু হয়ে উঠুক না কেন, তার ভিত্তি তৈরি হয় কেবল বালির উপর। অন্যায় করে মানুষের রক্ত ঝরিয়ে কেউ কোনোদিন শান্তিতে ঘুমাতে পারেনি, আর প্রকৃতির বিচার থেকে পার পায়নি। আজ এই লোমহর্ষক কাহিনী নিয়ে আপনার মতামত কি? এরশাদ শিকদারের মতো অপরাধীদের রুখে দিতে আমাদের সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার কোথায় পরিবর্তন করা দরকার? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। এই ধরনের আরও অজানা ও রোমাঞ্চকর ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।